আমার আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় গির্জা ও হোটেল সহ ৮ স্থানে বোমা হামলায় নিহত ২ শতাধিক, ৭ জন আটক। পুলিশের দাবি আত্মঘাতী হামলা। শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত, আহত জামাতা মাশিউল হক চৌধুরী। নকল ওষুধ ও প্রসাধন উৎপাদনের দায়ে কেরানীগঞ্জে ৫টি কারখানা সিলগালা, ২ মালিক সহ ৮ জনের কারাদণ্ড। পবিত্র শবে বরাত আজ ইবাদতবন্দিগিতে ভাগ্য রজনী পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ প্রার্থীর শপথ নেওয়ার সময় আছে আর মাত্র ৯ দিন। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত সংসদ সদস্যদের শপথ নিতে হবে। সেই হিসেবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত শপথ নেওয়ার সময় নির্ধারিত থাকায় ক্রমেই সংসদে যাওয়া নিয়ে বিভক্তি দেখা দিচ্ছে বিএনপিতে। এক পক্ষ খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথ নেওয়ার পরামর্শ দিয়ে বলছেন, সংসদ অনেক বড় একটি জায়গা, আর সেখানে গিয়েই বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে যত অনিয়ম হয়েছে সেসব বলা দরকার। অন্যপক্ষ খালেদা জিয়াকে মুক্তিপণ বানিয়ে সংসদে যাওয়ার বিরোধিতা করে বলছেন, জামিন পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার, সে অধিকারের বিবেচনায় ওনার জামিন হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক কারণে তাঁর জামিন হচ্ছে না। এছাড়া তারা এও বলছেন, খালেদা জিয়ার চারপাশে থাকা লোকগুলোর মধ্যে তাকে সৎ পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, এজন্য নেতারা সংকট মোকাবেলা করতে ভয় পাচ্ছেন, আর এই সুযোগ নিয়ে সরকার প্যারোলে মুক্তির কথা বলছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এমন কোনো বেকায়দায় নেই যার কারণে আদালতে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ নেতাদের দাবি, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি যদি দর কষাকষি করে তবে তা রাজনীতির জন্য বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই তারা দণ্ডপ্রাপ্ত খালেদার জন্য দর কষাকষি না করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে এখন বলছেন, আইন অনুযায়ী বেগম জিয়াকে মুক্তি পেতে হবে, আর এর বাইরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তিনি সাজা মাফ করে দিতে পারেন। এসব নিয়ে আলোচনায় রাজকাহন স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের তিনজনকেই। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি যে মানে কি মনে হচ্ছে যে রাজনীতিতে নির্বাচনটির মাস তিনেকের মধ্যে আসলে মূল বিষয় হয়ে দাঁড়ালো বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, আর খালেদা জিয়া প্যারোলে বেরোবেন না, মানে 4 মাস অবশ্য প্যারোলে বেরোবেন না, জামিনে বের হবেন, মানে রাজনীতির আলাপটা আপনার প্রত্যাশিত জায়গায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, একেবারেই আমার প্রত্যাশিত জায়গায় নাই এই কারণ রাজনীতিতে যদি আমি একটা প্রধান বিষয় ধরি যে জনগণ, তার কল্যাণ এবং তার জন্য কি হওয়া উচিত সেই আলোচনা, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমরা ওই জায়গাটিতেই আলোচনারই কেন্দ্রবিন্দু করতে পারলাম না কখনো। তাহলে ওইটা যদি করতে পারতাম তাহলে তো আজকে জিনিসটা অন্য জায়গায় চলে যেত। যে ধরুন, এই যে মনে হচ্ছে যে আপনি সম্প্রতি আমরা যেটা কি বলে, এই যে আপনার শিরোনামেই শ্রীলঙ্কার যে ভয়াবহ ঘটনা দেখলাম, তাহলে এই নানা ঘটনা, এটা তো দুনিয়া জুড়ে এই ধরনের একটা যখন ঘটনা ঘটছে এবং বাংলাদেশে তো এই ধরনের নানা ধরনের আঘাতের শিকার আমরা হয়েছি, এখনো এই ধরনের রেড অ্যালার্টের বাইরে আছি, বলা যায় না। তাহলে আমাদের এই এজেন্ডা দেখেন কখনো করতে পারলাম না। সম্প্রতি নুসরাতের ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু পুরো দেশের একটা অবক্ষয়ের চিত্র অন্য জায়গায় ঘটলো। তাহলে এর যে একটা রাজনৈতিক অঙ্গনে এটা আলোচনা করে এর একটা রেমেডির জায়গায় যে যাওয়া দরকার এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার, সেই জায়গায় যেতে পারলাম না। আমাদের দেশে নানা সংকট, সেই জায়গাগুলোতে কিন্তু কথা বলতে আমরা পারলাম না। অর্থাৎ কেন্দ্রবিন্দু রাজনীতির জনগণ, জনস্বার্থ, এটা করতে পারলাম না। এটাই হচ্ছে আমার প্রধান মনে করি যে এটা একটা বড় সংকট ঘটে গেল। কিন্তু আবার এটাই বাস্তবতা। বাংলাদেশে যে আমাদের ভোটের বিবেচনা করলে যে বড় দলগুলো যাদের কথা বলি, তারা আমাদের বিবেচনায় যাদের স্বার্থ রক্ষা করে, তারা কিন্তু প্রধানত জনগণকে ওই জায়গাটা দিতে চায় না। তারা আলোচনাটার কেন্দ্রবিন্দু এই যে যেখানে আছে এটার মধ্যে করে রাখে। সুতরাং সেই বিবেচনায় যদি বলেন যেটা আমরা শুনছি সেটাই বাস্তবতা, এটাই হচ্ছে। কারণ ক্ষমতাসীনরা এইটার মধ্যেই রাজনীতিটা আবর্তিত করেই তারা শো করতে চায়, ভালো মন্দ বিবেচনা করে ওই জিনিসটাকে দেখে। আবার বাইরে থাকা বিএনপি যারা একসময় ক্ষমতা ছিল, তাদের কাছে ওইটাই যেন প্রধান এজেন্ডা, ওইটা না হলে কিছু হচ্ছে না। এটা নতুন কিছু আমি দেখি না। এই দলগুলোর
আপনি স্লোগানগুলো যদি দেখবেন, এমনকি তাদের ছাত্র সংগঠন অন্যরা এই যে প্রধান নেতা নেতৃত্বের স্লোগানটাই প্রধান, জনস্বার্থের কথাটা, জনকল্যাণটা স্লোগান না। সুতরাং এইটার মধ্য দিয়ে আরেকটা ঘটনা যেটা ঘটিয়ে আমরা ফেলছি, সেটা দেখবেন যে প্রচলিত ধারার যে রাজনীতিগুলো ছিল তার প্রতি একটা তরুণ প্রজন্ম সহ অন্য মানুষের মধ্যে একটা অনীহার সৃষ্টি করে ফেলছি। কিন্তু দেখবেন যে সবাই, এটা আপনি আমি আমরা শুধু না, বাইরের যে কোনো লোকের জিজ্ঞেস করে বলবেন যে ভাই সমাধান তো রাজনীতির কাছে। কিন্তু যে রাজনীতির কাছে সমাধান বলছি, সেই রাজনীতি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন না করে, যার যার আদর্শ যার যার থাকুক, সে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু সেইটাও যদি নীতিনিষ্ঠভাবে ওই দায়িত্বগুলো পালন করতাম আমরা, তাহলে এই জায়গাটা আসতো না। ঠিকই আপনি দেখেন এই যে আপনার যে এজেন্ডা নিয়ে আলোচনা করলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং এই সেটাতে আপনি কি মনে করেন বিএনপি কি করবে, এই প্রসঙ্গটা তাহলে পরে শুনবো। কিন্তু রুহিন হোসেন প্রিন্সের, আতাউর রহমান ডালি, রুহিন হোসেন প্রিন্সের কথা তো মানে একটা শুনতে খুব ভালো লাগে, কারণ একটা ভীষণ আদর্শিক অবস্থান থেকে বলেন, একটা অন্য পৃথিবীর স্বপ্ন দেখানোর কথা বলেন। কিন্তু আমি যদি আপনাদের এজেন্ডাতেই ফিরে আসি, মানে 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে এই নির্বাচন হয় নাই, রাতের আগের রাতে নির্বাচন হয়ে গেছে, এই আলাপটা থেকে কি জানি মামলা করবেন, মামলা করে বিচার আনবেন, নানা রকম আলাপ থেকে আলাপ এসে ঠেকলো আসলে ঐক্যফ্রন্টের দুজন তো অলরেডি জয়েন করেছেন এই সংসদে, যে প্যারোলে খালেদা জিয়ার মুক্তি আইনিভাবে হবে না, খালেদা জিয়ার আইনজীবীরাও বলছেন, আর সংসদে যাবেন কি যাবেন না এই আলাপে গিয়ে ঠেকলো। এবং এখন অনেক বড় নেতাই মনে করছেন যে সংসদে গেলে ভালোই হবে, কারণ অন্তত সেখানে কথা বলা যাবে, কারণ কথা বলার প্ল্যাটফর্ম আপনাদের ভাষায় ওরকম একটা নির্বাচনের পরেও গত 4 মাসে আপনারা তৈরি করতে পারেন নাই। ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাটি বলা হচ্ছে যে বিএনপির ভিতরে সংসদে যাওয়া এবং না যাওয়া নিয়ে দুই ধরনের চিন্তা ভাবনা চলছে, এই কথাটি আমার কাছে মনে হয় না যে কথাটি সঠিক। আমার কাছে অবশ্য উক্তি আছে, আমি নাম ধরে ধরে বলতে পারবো, হতে পারে, উক্তি হতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত যেটি, সেটি হচ্ছে এখনো পর্যন্ত বিএনপি মনে করে না এই সংসদে যাওয়া উচিত, এবং এই সংসদকেই বিএনপি পুনর্নির্বাচন দাবি করেছে, এই সংসদকে স্বীকার করে না এখনো পর্যন্ত। দুই, খালেদা জিয়ার যে মুক্তি ব্যাপার নিয়ে যে প্যারোল টেরোল এই সমস্ত কথা, এগুলো সব কাল্পনিক। কারণ সরকার সবসময়, যেটা রুহিন হোসেন প্রিন্স একটু বলেছেন, যে তারা মূল সমস্যা থেকে জনগণকে সবসময় দূরে রাখতে চায় বলেই একটা কাল্পনিক আলোচনার ভাব রাজনীতিতে সৃষ্টি করা। প্যারোলে যাবে খালেদা জিয়া, আগে তো সিদ্ধান্তটা তার থেকে আসতে হবে, তা বিএনপি থেকে আসতে হবে, সেটা নাই। সরকারি দল বলছে আগে থাকতে অ্যাডভান্স, উনি চাইলে আমরা চিন্তা করব। ওয়াই কোশ্চেনটা চাওয়ার তো প্রশ্নই ওঠে নেই। তাহলে এই ধরনের আলোচনা রাজনীতিতে হতেই পারে, কিন্তু বিএনপি তার স্ট্যান্ডে এখনো ঠিক আছে। আমাদের মহাসচিব দেখেছেন, স্টেটমেন্ট করে বলেছেন উনি প্যারোলে যাবেন কি যাবেন না এটা ওনার ব্যক্তিগত পারিবারিক বিষয়, কারণ একজন, উনি কি পরিমাণ অসুস্থ উনিই তো ভালো জানেন, এটা মানবিক বিষয়, আমি চাপাই দিতে পারি না একজনের উপরে। সেকেন্ড যে কথাটা প্রিন্স আমি আরেকটু বলি, এটা হলো ব্যাপক অর্থে আমি মনে করি দেশ একটি চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আবার আওয়ামী লীগের বন্ধুরা স্বীকার করবেন না, না করাটাই স্বাভাবিক। ক্ষমতায় থাকলে অনেক কিছুই, আমরা বিএনপি অনেক কিছু স্বীকার করতাম না, আমরা ক্ষমতায়। কি ধরনের সংকট দেখছেন সেটা বলছি। শুধু সংকটই নয়, এর পাশাপাশি সৃষ্টি হয়েছে রাজনৈতিক শূন্যতা। আজকে সংকট, যারা ক্ষমতাসীন তারা এই রাষ্ট্রযন্ত্রকে পুরানো কায়দায় আর নির্বাহ করতে পারছে না বিধায় তাদেরকে নতুন নতুন আইন করতে হচ্ছে, আগের রাত্রে ভোট করতে হচ্ছে, ডিজিটাল অ্যাক্ট করতে হচ্ছে, মানুষকে খুন করতে হচ্ছে, বিরোধী দলকে হয়রানি করতে হচ্ছে। অর্থাৎ পুরানো কায়দায় এই রাষ্ট্রযন্ত্র, অনেকগুলোই অবশ্য আমাদের দেশে পুরানো কায়দায় তো বটে না, এটা ঠিক, এটা পুরানো নয়। ওই কায়দায় তারা আর আগের মতো লিবারেল হতে পারছে না, তারা দিন দিন শক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু একটা সংকট এবং শূন্যতা। অপরদিকে এই যে অবস্থার থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য যে বিরোধীর যে রাজনৈতিক সংকট, বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইনক্লুডিং বিএনপি, আমি বুঝছি না তারা কার্যকরভাবে
এই যে সংকটটা মোকাবেলা করতে পারছে না, এবং এই কারণেই দুই দিকের ব্যর্থতা সরকারি দলের ব্যর্থতা, সেটা হলো তারা আগের মতো আর নির্বাহ করতে পারছে না, আর বিরোধী দলের ব্যর্থতা, তারা এটাকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, এই দুই দিকের ব্যর্থতার কারণে এক বিশাল রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে রাজনীতিতে। একদম। আপনি মনে করেন কিনা তা অধ্যাপক অপু উকিল, দর্শকদের অনেকে বলছেন নাজমুল ইসলাম রানী যে বিএনপি সংসদে গিয়ে বা কি কথা বলবে, মানে সংসদে সেই গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা, বা তাদের কথা শোনার আসলে আওয়ামী লীগের কোনো প্রয়োজন আছে কিনা। আর এই 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 প্রশ্নটা রেখেই শুরু করি যে আপনার কি মনে হয় যে এটা কি একরকমের সরকার আসলে এই কথাটা একরকমের কি বলবো যে আলোচনার বিষয়ে পরিণত করলো কিনা? কারণ ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে অনেকেই জানিয়েছেন যে একদম স্থায়ী কমিটির সঙ্গে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবেই তারা সংসদে যাবেন না, কিন্তু এই যে প্যারোলের বিনিময়ে সংসদে যাওয়া, এই আলোচনাটা কেন? না, প্যারোলে বেগম যে প্যারোলে মুক্তি নিয়ে যেতে হবে এটি নিয়ে কেন আওয়ামী লীগ বলবে? এখানে বরং বিএনপির নেতা খন্দকার মাহবুব শাহ প্রথম এই প্যারোলের কথাটি এনেছে জনসমক্ষে, কারণ উনি বলেছেন যে আপনারা ক্ষমতায় থাকলে আইনি প্রক্রিয়া খালেদা জিয়াকে বের করা সম্ভব না, এবং উনি বলেছে পদগুলো দেখিয়ে দিয়েছে যে প্যারোলে উনি যেতে পারেন অথবা আইনি প্রক্রিয়ায় উনি কিন্তু আইনি প্রক্রিয়া পারবেন না বলেছেন। হ্যাঁ, এটা বলেছে যে আইনি প্রক্রিয়া বের করতে, এটাও বলেছে যে বের করতে পারে, কিন্তু প্যারোলের শব্দটি তো বিএনপি থেকে এসেছে, এবং মির্জা ফখরুল সাহেব কিন্তু সেদিন বলেছে যে এটা তার পারিবারিক বিষয়, প্যারোলে যাবেন কিনা। সেটা বোধহয় আমাদের প্রশ্নের জবাবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তো এইগুলো তো বিএনপির কথা, এটি নিয়ে তো আমাদের আলোচনার বিষয় না। আর বেগম খালেদা জিয়া দুর্নীতি করে উনি সাজাপ্রাপ্ত, ওনাকে নিয়ে তো আওয়ামী লীগের মাথা ব্যথা থাকবার কথা না, বরং ওনাদের এই কথাগুলো আসছে এই কারণে, এবং আওয়ামী লীগও মনে করছে যেমন তারেক রহমান চিকিৎসার নাম করে বিদেশে চলে গেছে, এখন আমরাও সন্দেহ করছি যে বিএনপি আবার বেগম খালেদা জিয়াকেও মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা, কারণ ওনাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটা প্রকট, যেটা আমরা সবসময় মিডিয়াতে দেখছি, নির্বাচনের সময় দেখেছি যে ওনাদের মহাসচিবকে মানে না ওনাদের রিজভী সাহেব, লন্ডন থেকে ধমক খায় প্রতিদিন, এরকম একটা পরিবেশ ওনাদের দলের মধ্যে, এবং দেখবেন এর মধ্যে এখানে তো আপনাদের সুবিধাই হয়, সুবিধা তো অবশ্যই বিদেশে পাঠিয়ে দিতে পারেন আমরা চিকিৎসায়, তো আপনাদের তো সুবিধা। না, আমরা সেটা চাই না, আমরা চাই তারেক রহমানও নাই, খালেদা জিয়াও নাই। না, সেটা অবশ্যই আমাদের কাম্য না, বরং বিএনপি বেগম খালেদা জিয়ার গণ অনশন একটি প্রোগ্রাম করেছিলেন, সেখানে বিএনপি নেতারা তুলোধনা করেছে যাদের মানে সিনিয়র নেতাদেরকে, এবং বলেছেন যে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না, অনেকেই চায় না, এবং তাদের যে স্ট্যান্ডিং কমিটি, কেন্দ্রীয় কমিটি, সেখানে তারা উপস্থিত ছিল না অনেকে, এই নিয়ে তাদের দ্বন্দ্ব। তা এখন এইগুলো হিসাবটা তো তাদের করতে হবে, এটা তো আমাদের কোনো বিষয় না। আরেকটি বিষয় হচ্ছে আপনারা প্রায়ই বলেন যে, বা বিএনপি নেতারাও আজকাল বলছেন, কি মনে হয় কেন চান না বিএনপির কোনো নেতা খালেদা জিয়ার মুক্তি? মানে এরকম ভাববার কারণ না, এটা আসলে তো বিএনপি থেকে তো এরই মধ্যে বিএনপির অনেক নেতারা কিন্তু পদত্যাগ করেছে। এই সাংগঠনিক সম্পাদক মহানগরের সালাউদ্দিন সাহেব, মহানগরের ভাইস প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক, ইসে বলতে পারবেন নামধামগুলো সহ, এবং শত পদত্যাগ করেছেন এই মহানগর সেন্ট্রাল বিভিন্ন পর্যায়ের। এবং আরেকটি বিষয় দেখবেন যে মাঠে দলে দলে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। ইলেকশনের সময় তো অনেকেই দিতে চেয়েছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে এরা যেন ঢুকতে না পারে, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, সকলে মিলে তারা আওয়ামী লীগে নাম লেখাতে চায়। এই পরিস্থিতিটা কেন হয়েছে? এই কারণে যে বিএনপি দলের নেতাকর্মীদেরকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে, যে কারণে তারা খুনি হয়েছে, মামলার শিকার হয়েছে, পেট্রোল বোমা মারতে গিয়ে এখন তারা আসামি হয়েছে। এই কারণে এখন তারা কর্মী পাচ্ছে না। আর প্রিন্স ভাই আওয়ামী লীগে আসলে মামলারও ভয় নেই, আবার অনেক কিছু প্রাপ্তিরও সুযোগ আছে। যেমন এই প্রসঙ্গটা আছে, যেমন ইসে বললেন, প্রিন্স ভাই বললেন, খুব ভালো করে বললেন, সুন্দর করেই বললেন যে হ্যাঁ পুরো দেশের অবক্ষয়, এবং সেখানে আবার নিয়ে আসলেন জঙ্গিবাদ, শ্রীলঙ্কার হামলা এবং নুসরাতের প্রসঙ্গ। তা আমি যদি বলি যে নুসরাতের প্রসঙ্গটা তো একটা খুব সুন্দর উদাহরণ, মানে জামায়াতের রোকন সিরাজউদ্দৌলা তিনি আবার ছাত্রলীগের কমিটি ঘোষণা করছেন ওই মাদ্রাসায়, আর তাকে ওসি ম্যাজিস্ট্রেট সবাই মিলে সাহায্য করছে। না, আমি বলতে চাই অন্য প্রেক্ষাপটে। আমি বলতে চাচ্ছি যে এই জঙ্গিবাদ
যেটা শ্রীলঙ্কায় ঘটেছে, এটা কিন্তু একটি বিশ্ব সমস্যা। এটা তো বাংলাদেশের সমস্যা না, বরং জঙ্গিবাদে বাংলাদেশ এখন অনেকটাই নিশ্চিন্ত। জঙ্গিবাদ মুক্ত করতে পেরেছে এই সরকার 10 বছরে, যেটা 2001 থেকে 6 ছিল। তারপরে নারীর প্রতি যে এই সহিংসতা, এই যে বিষয়টি, এই এই নুসরাতের যে বিষয়টি, এটি তো মানে সঙ্গে সঙ্গে এর প্রতিকারে আজকে পুরা রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে বাংলাদেশ, আমি বলছি একটু শেষ করতে দেন, বাংলাদেশ নুসরাতের পাশে। কিন্তু 2001-এর পরে সঙ্গে সঙ্গে হলে আসলে নুসরাতকে বাঁচানো যেত, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তেও তা বেরিয়ে এসেছে। সেটা আছে, হ্যাঁ। সেই দানবগুলো পুড়ে মরার অবস্থা হওয়ার পরে সেই দানবরা এখনো সমাজে আছে, কিন্তু এটার রাষ্ট্র তার বিরুদ্ধে, দানবদের বিরুদ্ধে। কিন্তু 2001-এ কি হয়েছিল? 2001-এ যে ধর্ষণের পরে সেই কেস স্টাডিগুলো এখন বিভিন্ন বই লিপিবদ্ধ আছে, যে মানে বিএনপি ছাত্রদল যুবদল মিলে গণধর্ষণ করে তাদের পক্ষে রাষ্ট্র দাঁড়িয়েছিল, সেটি তো এখন নাই। এবং কি পূর্ণিমা ফাহিমা রিমি সিমি সহ এবং এই ধর্মীয় সংখ্যালঘু মেয়েদেরকে কিভাবে বিএনপি ক্ষমতা এসে তাদেরকে নির্যাতন করেছে। তাদের পাশে কি রাষ্ট্র ছিল? বিএনপি ছিল না। কিন্তু এই সরকার আছে। একটা বিরতিতে যাব, বিরতির পর আসলে রুহিন হোসেন প্রিন্স যে প্রশ্নটা আপনাকে করব বলেছিলেন, সংসদে যেতে পারবে বিএনপি? কারণ 5 জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি 5 জন নানাভাবে স্পষ্টতই সংবাদ মাধ্যমে বলেছেন যে তারা যেতে আগ্রহী, তাদের উপর জনগণের চাপ আছে। এবং আপনি মনে করেন কিনা যে এটা কোনো দর কষাকষির বিষয়ে পরিণত হবে শেষ পর্যন্ত? একটা বিরতি। আবার ফিরে এলাম রাজকাহনে বিরতির পরে। রুহিন হোসেন প্রিন্স, আমি কয়েকজন দর্শকের মন্তব্য পড়ি। সালমান খান বলছেন, যা বুঝলাম মিডিয়া উঠে পড়ে লেগেছে বিএনপিকে সংসদে দিতে, কারণ তাদের ব্যবসার ব্যালেন্স তাতে ঠিক থাকবে। এই যে প্যারোল নাটক, এটাও সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি। তবে আমি মনে করিয়ে দিতে চাই, আসলে খালেদা জিয়ার আইনজীবী, মিডিয়া হয়তো অনেকদিন জিয়ে রেখেছে বিষয়টা, তবে খালেদা জিয়ার আইনজীবীরাই প্রথম তুলেছিলেন এই প্রসঙ্গ। আতিকুল ইসলাম বলছেন, দিশেহারা বিএনপি, নেই কোনো শীর্ষ নেতৃত্ব, নেই কোনো সঠিক নির্দেশনা, নেই কোনো আন্দোলন। 5 জন সংসদ সদস্য নিয়ে দর কষাকষি করে কিছুই হবে না। বিএনপি সংসদে না যায়, বরং সরকারের আরো 5 জন সংসদ সদস্য যোগ হবে। এও তো সত্যি। আপনি কি মনে করেন রুহিন হোসেন প্রিন্স, সংসদে যেতে পারবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া? আর বাকি 5 জন আসলে বলছেন যে তাদের উপর জনগণের ভোটারদের চাপ আছে সংসদে যাওয়ার। দেখুন, আমি ছোট্ট করে আমার ব্যক্তিগত অবজারভেশন বলতে পারি। আসলে প্রথম কথা এটাই বলা উচিত যে বাংলাদেশে অসম্ভব বলে কোনো জিনিস নেই, এটা মনে রাখা দরকার। সুতরাং আপনি কখন কি, যে 9 দিন সময় কম সময় না, এর মধ্যে কখন কি ঘটবে অ্যাকচুয়ালি আমরা কেউ বলতে পারি না। এই কারণ যদি ধরেন রাজনীতি তার যে একটা মুভমেন্টের লজিক সেই জায়গা থেকে যেত, বা গভর্নমেন্ট তার একটা ভিন্ন নিজস্ব কম্প্রোমাইজিং স্টাইল যদি থাকতো, তাহলে আপনি হয়তো ঘটনার পরম্পরায় কতগুলো দেখতে পারতেন। কিন্তু অনেকদিন ধরে এই ঘটনাগুলো আমাদের বিবেচনা, আমার ব্যক্তিগত অবজারভেশন, যেটা আন্ডারহ্যান্ড কিছু চলছে। আপনি কিচ্ছু দরকার নেই, আমি ছোট্ট করে 2টা উদাহরণ দিই, আপনাকে মনে করিয়ে দিই। যখন বেশ আগেই বেগম খালেদা জিয়া কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির একেবারে ফুল টিম দেখা করলো। একজন যেতে পারলেন না, তিনি পেছনে পড়ে গেছিলেন, যানজটে আটকা পড়েছিলেন। ভেরি সিম্পল জিনিস এটা, আপনি বলেন তো কোন লজিকে পড়ে? যতই কথাই আপনি বলেন না কেন, পুরো স্থায়ী কমিটি মিটিং করতে যাচ্ছে কারাগারে। সুতরাং এটা কে না বুঝে, আমরা এটা সাধারণ বুঝি। কিন্তু তারপরে আর কোনো স্থায়ী কমিটি মিটিং হলো না কারাগারে, এও কিন্তু না, সেটা ব্যাটে বলে মেলে নাই, সহজ কথা। এবং আপনি এখন না, আপনি এর আগে থেকেও যদি দেখেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, আপনি সেই জিয়াউর রহমান আমল, এরশাদ আমল, তারপরের ঘটনা বলি, এখানে অন্দরমহলের এখনো বইপত্র পড়লে সবই এগুলো পাওয়া যায়। কারণ এখন তো শেষ কথা সবাই বলে দেয়, তখন কত ধরনের এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং এটা ঘটতেই পারে, কোনো একটা আমি অসম্ভব দেখি না। 2টা কারণে আমি বিশেষভাবে একটা বলি, সেটা হচ্ছে কি, একটা দেখেন যে বাস্তব কথা হচ্ছে যে বিএনপি এই দলটি তো বেগম খালেদা জিয়া তার নেত্রী, তার বাইরে তো কিছু একটা করা কঠিন। ওনার যে পরিস্থিতি যাচ্ছে, দলের মুভমেন্টটাও নাই, এবং তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে যে আপনি বললেন 5 জন তার এলাকা বা তাদের মনস্তত্ত্ব, এটা একটা দিক আছে। আমার বিবেচনায় গভর্নমেন্টের একটা বড় পয়েন্ট, কিন্তু এখানেও তারাও নানা বিপদের থেকে একটা বড় বিপদ হচ্ছে ইন্টারন্যাশনাল পজিশন। সেই জায়গাগুলোতে যদি কোনোভাবেই বিএনপির এই সাংসদরা যায়, তাহলে আর বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ অনেক সুযোগ থাকবে না। আমার বিবেচনায় এইটা একটা বড় পয়েন্ট, অন্তত পক্ষে সরকারের জন্য অনেক কিছু সে তার সমাধানের জায়গা পেয়ে যাবে। কিছুই আসে যায় না, এটা তার মানে আপনি মনে করেন না? মোটেই না। বিশেষ করে তো বললাম যে ওইটা একটা বড় বিষয়, অন্য জায়গাটা ওই যে যোগ হবে, কিন্তু তাতে করে তার যে ইন্টারন্যাশনাল যে পজিশনগুলো, ওইটা আরো বেশি খরব। এবং মানুষের মধ্যে ধরেন যে এখনো পর্যন্ত যে প্রচার ওরা করতে পারছে সরকারের পক্ষ থেকে, কারণ নির্বাচনে আমাদের পজিশন আপনি জানেন। সুতরাং সেই জায়গাটা যদি বিএনপি মানে কি বলে ওইখানে যায়, তাহলে অনেক কিছু কিন্তু সে ম্যানেজ করতে পারবে।
তার অনেক কিছু কি বলবো যে একটা ছোট কোনো একটা সুযোগ দেওয়ার মধ্য দিয়ে অনেক বড় অর্জনও করতে পারবে। কিন্তু আমি যেটা দেখি এইটার মধ্যে দিয়ে যেটা হবে বাংলাদেশের রাজনীতির, আমি আমার প্রথম পয়েন্টের আলোচনায় যে পয়েন্টটা বললাম, মানুষের কাছে এই দলগুলো তার নীতিনিষ্ঠতা তার নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেটা আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনীতির প্রতি মানুষের অনীহা কেন, মানে রাজনীতিতে তো কৌশল বলেও একটা জিনিস আছে। আমি সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো যে কৌশলের ক্ষেত্রে এটাকে কেমন দেখেন, যে নেতৃত্ব শূন্য বিএনপির নেত্রী বাইরে এলে তো অনেক কিছু হয়তো পাল্টে যাবে। আতাউর রহমান ঢালী, আমি দুটো প্রশ্ন করব। এক, যদি অনেকে বিএনপির নেতারাই বলছেন যে মুক্তিপণ হিসেবে ব্যবহার করা ঠিক হবে না, কিন্তু যদি ধরুন মুক্তিপণ হিসেবেই ব্যবহার করে খালেদা জিয়া বাইরে আসেন, বিএনপির এই যে নেতৃত্ব শূন্যতা, সেই জায়গায় তো একটা বড় পরিবর্তন আসবে। আপনারা তার চিকিৎসা নিয়ে চিন্তিত, সেই চিকিৎসারও একটা সমাধান হবে। আর অন্যদিকে আবার সংসদে গিয়ে দেশের গণতন্ত্র, অনেকে যেটা বলছেন বিএনপি নেতারাই, সংসদ উপজেলা নির্বাচনে যত অনিয়ম হয়েছে সেসব নিয়েও কথা বলতে পারবেন। রাজনৈতিক কৌশল হিসেবে তো সেটা বোধহয় খুব খারাপ না। আসলে রাজনৈতিক কৌশলকে নীতিহীন কৌশল কোনোদিনই, আপনার বেসিক নীতিকে ঠিক রেখে কৌশল করতে হয়। আর নীতিকে ধ্বংস করার জন্য যে কৌশল, সেটাকে কৌশল বলে না, সেটাকে আত্মহত্যা বলে, তাই না? তো কাজেই নীতিহীন কৌশলকে বিএনপি কখনোই প্রশ্রয় দেয়নি, দিবে না। এবং বলছে, প্রিন্স বলেছে যে রাজনীতিতে অনেক সময় এখন সামনে ভবিষ্যৎ, রাজনীতিতে তো যদি বলে কোনো কথা নেই। আজকে আমি যদি দিয়ে কিছু বলতে পারি না যে কালকে কি হবে, অনেক পরিবর্তন আন্তর্জাতিক জাতীয় হবে, তখন সিদ্ধান্ত একরকম হবে। কিন্তু অ্যাজ অফ টুডে আমরা যে কথাটা রহিদ হোসেন প্রিন্স অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে আমরা এখনো এই সরকারকে আমরা ম্যান্ডেট দিতে চাই না। কারণ পৃথিবীর বৃহৎ শক্তিগুলো কেউই তার এই গত ইলেকশনকে, কিন্তু বৃহৎ শক্তিগুলো তো চাইছে আপনারা সংসদে যান। আপনাদের মহাসচিব বলেছেন যে এরকম চাপ ওনারা দিয়েই থাকেন, উনি নিজেও স্বীকার করেছেন এই চাপ আছে। অনেক আগে ওনারা চাইছিল যে আমরা নির্বাচনে না যাই, গত 2014 সালের। না, নির্বাচনে না যাই চেয়েছিলেন অনেকেই চাইছে। আচ্ছা, আবার অনেকে চাইছে যাই। তো এগুলো তো আসলে ওনারা চাইতেই পারে ওনাদের অবস্থান থেকে। আমরা আমাদের বাস্তব অবস্থায় ঠিক করব। বিএনপি একটি বড় রাজনৈতিক, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল। অনেকে বিএনপিকে নিঃশেষ করতে চান, নিঃশেষ দেখেন। রাজনীতিতে এরকম উত্থান পতন থাকে, আমরা 60-এর দশকেও দেখেছি, আমরা 60-এর দশকেও কিন্তু আমার দর্শক শাহরিয়ার সিনহা একটা অন্য পরিকল্পনার কথা বলছেন, যে এটা বিএনপির বরং উচিত, যেহেতু রাস্তায় কোনো সংগ্রাম করে তার পক্ষে তার নেত্রীকে মুক্ত করা বা নির্বাচনের বিষয়ে কোনো কথা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বরং উচিত পার্লামেন্টে যাওয়া এবং বেগম জিয়াকে একটা প্যারোলের ব্যবস্থা করে অন্য দেশে নিয়ে যাওয়া, যাতে তিনি ইউকে বসে আবার পার্টি রিবিল্ড করতে পারেন। ওনার ছেলেও সেখানে আছেন যুক্তরাজ্যে বসে, এরকম একটি দর কষাকষি হতে পারে। ওনার সদিচ্ছা, আমি ধন্যবাদ জানাই তার সদিচ্ছাকে, কিন্তু রাজনীতি সবসময় সদিচ্ছা দিয়ে চলে না। রাজনীতির আমাকে দেখতে হবে যে আমার প্রতিপক্ষকে, আমার প্রতিপক্ষ কি চায়, আর আমি আমার প্রতিপক্ষ যা চায়। কারণ আজকে আওয়ামী লীগ, উনি যতই বলুক, আওয়ামী লীগের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বিএনপি পার্লামেন্টে যাওয়া। আচ্ছা, একটা সময় ছিল যে আওয়ামী লীগের বড় চাওয়া যে বিএনপি পার্লামেন্ট নির্বাচনে আসুক। এটা তাদের নির্বাচনে যাওয়ার বিনিময়ে তো বিএনপি কিছুই আদায় করতে পারে নাই। সে সময় তো একটা আশা ছিল যে খালেদা জিয়ার জামিনের বিনিময়েই হয়তো বিএনপি নির্বাচনে যাবে। দর কষাকষিতেও আপনারা খুব খারাপ করছেন কিনা? আমরা কিন্তু দর কষা করে নির্বাচনে যাইনি। পাওয়ার নির্বাচন হয়েছে কেন না, মানে রাজনৈতিক কৌশল কোথায় আপনাদের? আমার কথা হলো যে নির্বাচনই তো হয় নাই, আপনি কেন এখানে দর কষাকষির প্রশ্ন বলেন? নির্বাচন হইলে না 10 কষাকষি, অমুকরে 5টা দিলাম, অমুকরে 10টা। না, মানে দর কষাকষি না করে নির্বাচনে গেলেন কেন? কোনটা? মানে তখনও তো অনেকে বলেছেন খালেদা জিয়ার কোনো দর কষাকষি নির্বাচনে যাইনি। আমরা স্পষ্টত আমরা মনে করেছি আমাদের নির্বাচনে এই মুহূর্তে যাওয়াটার কৌশলটাই আমাদের সঠিক, এবং আপনারা দেখেছেন আমাদের এই নির্বাচন যাওয়াটাকে জনগণ গ্রহণ করেছে। এমন না যে আমাদের ভাববার কেন কারণ আছে যে সংসদে যাওয়াটিকে গ্রহণ করবে না? যথেষ্ট কারণ আছে। আমরা এতদিন বলেছি এই সংসদ, এই নির্বাচন হয় নাই, এই সংসদ অর্থহীন। তো এখন আমরা কি ওটাকে অর্থপূর্ণ করার জন্য যেতে পারি? পারি না।
কিন্তু উপকিল এটাই তো সবচেয়ে বড় লাভ হবে বিএনপির এই 6 জন সংসদ সদস্য আসলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে বিএনপি মহাসচিব সহ আসলে, যে আপনারা বলতে পারবেন যে বিএনপি এসেছে। লাভ লোকসান বুঝি না, কিন্তু এই যে 8 জন সংসদ সদস্য যারা শপথ নিতে চায়, নির্বাচিত সদস্য নিতে চায় এবং তাদেরকে ঠেকিয়ে রাখা বিএনপির, এটি কি বিএনপির গঠনতন্ত্র কিংবা উদ্দেশ্য আদর্শ হতে পারে? যাদেরকে জনগণ ভোট দিল তাদের এই যে 2 জন শপথ নিয়েছে তাদেরকেও বাধা দিয়েছে। গয়েশ্বর রায় বলছেন সংসদের আশেপাশে ঘুরলেও নাকি ক্ষমা হবে না। 20 দলীয় জোটের নেতা কর্নেল অলি আহমেদ বলছেন যে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। সেটাই, এবং শুধু না, তাদেরকে লন্ডন থেকে হুমকি ধামকি দেওয়া হয়েছে আচ্ছা। তারা যেন না মানে শপথ না দেয়। তো এটি তো রাষ্ট্রদ্রোহিতা, এটি তো সংবিধান লঙ্ঘন, এটি করতে পারে না বিএনপি। দলীয় শৃঙ্খলা, এটা দলীয় মানে যখন জনগণ ভোট দেয়, যাকে ভোট দিয়ে দিয়েছে সেই জনগণের ভোটকে অবজ্ঞা করা, অবহেলা করা। আপনি কি মনে করেন যে এরা যদি শপথ না নেয় বিএনপিকে আর কোনোদিন জনগণ ভোট দিবে? কখনই দিবে না, কারণ জনগণের ভোট নিয়ে এরা অবহেলা করা, ঘৃণা করা, অশ্রদ্ধা করেছে, কোনোদিন বিএনপিকে ভোট দিবে না। আরেকটি বিষয় যেটি বলছেন যে বিএনপি তো বিশ্বাসই করে না যে জনগণের ভোট গণনা হলে পরে তারা মাত্র 6টি আসন পেবে। তারা বিশ্বাস করে, এবং যে কথাটি বলছিল যে সংসদে নেবার জন্য, বৈধতা দেবার জন্য সংসদে নেওয়া, বিশ্বের কোন রাষ্ট্র কে বৈধতা দেয়নি? কে বলেছে, অস্বীকার করেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি কিংবা এই সংসদ অবৈধ? কেউ বলেনি। বিএনপি বলছে একা একা। তাও মির্জা ফখরুল সাহেব বলছে যে ঠিক আছে, উনি হয়তো বলছেন যে ঠিক নাই, ওনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি এই 6 জন উদ্গ্রীব হয়ে আছে, তারা জানে ভোটে নির্বাচিত হয়েছে। চন্দ্র রায় বলেছেন যে ওনারা নাকি কাপড় চোপড়ও ঠিক করে রেখেছে। ভোটে নির্বাচিত হয়েছে, তারা জনগণের, তারা ভোট দিবে। ওনারা এটিকে রাজনীতি করবার জন্য, স্রেফ রাজনীতি করবার জন্য ওনাদেরকে সংসদে শপথ নিতে দিচ্ছে না। এটি কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। এবং এই যে নীতিহীনতার কথাটি উনি বললেন যে বিএনপি কখনো নীতিহীনতাকে প্রশ্রয় দেয়নি, নীতিহীনতাকে প্রশ্রয় যদি না দিত আজকে যে, এবং উনি আরেকটি কথা বলেছেন যে আত্মহত্যার শামিল নীতিহীনতাকে প্রশ্রয়, এবং সেটি চাপের মধ্যে, বা আপনি বলছেন বা তারেক রহমানের যে সিদ্ধান্ত না যাওয়া, সে কথা মওদুদ আহমেদ সাহেবও বলেছেন, এই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই 6 জন সংসদের দিকে রওনা দেবেন কিসের আশায়? মানে তাদের দল ভাঙার আশায়? একটা বিরতির পর আপনার কাছে এটার উত্তর নেব। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক উকিল, আপনিও বলছিলেন এমন ভাবে যে মানে সংসদে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে আমরা যেটা জানছি, আতাউর রহমান ঢালিও বলছিলেন যে তারেক রহমানের নির্দেশে এটা পরিষ্কার যে সংসদে যাওয়া যাবে না। আমার জানবার ইচ্ছা যে হ্যাঁ, স্থায়ী কমিটিও সে সিদ্ধান্ত নিয়েছে। আমার জানবার ইচ্ছা যে এর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ওই 5 জন গেলে একমাত্র বিএনপিতে বিভক্তি ছাড়া তাদের আর কি লাভ হবে? বিএনপির কি লাভ হবে জানি না, কিন্তু জনগণের তো লাভ হবে। জনগণ ভোট দিয়েছে, অবশ্যই তাদের সংসদে যাওয়া উচিত। এটা নীতিরও কথা, নৈতিকতারও কথা, রাজনীতিরও কথা। এখন নেগেটিভ ভাবে বিএনপি যেটি করতে চায়, যে নীতিহীনতাকে প্রশ্রয় দেয়নি বিএনপি, যেটি বললেন ঢালি ভাই, এবং উনি এই কথাটা আমি মনে রেখেছি এই জন্য উনি ফিনিশিংয়ে বলেছেন যারা নীতিহীনতাকে প্রশ্রয় দেয় যে রাজনীতিতে, তারা ওটা কিন্তু আত্মহত্যার শামিল। এবং সেটা কিন্তু পুরাটাই বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। কেন হয়েছে? নীতিহীনতা বলতে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি যেটি করেছেন, এবং সেখানে একটি ভুল কথাও আপনি সংযোজন করেছেন যে 2014-তে বিএনপিকে আসতে দেওয়া হয়, মানে আসতে নিষেধ করেছে আওয়ামী লীগ। আসলে ঠিক না, উনি বলেছেন অনেক দেশ, অনেক সেটা হতে পারে, লবিস্ট নিয়োগ করে রেখেছে বিভিন্ন, হতে পারে, কিন্তু নির্বাচনে আনবার জন্য আন্তরিক প্রচেষ্টা কতটা ছিল আওয়ামী লীগের সেটি দেশবাসী জানে। কিন্তু বিএনপি যেটি করেছিল 2014-তে, সেটিও অনৈতিক কাজ করেছিল। সেখানে নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য যত রকম পরিকল্পনা করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেটি করেছে এবং ঘোষণা দিয়েছে যে ভোট দিতে আসলে মানুষকে হত্যা করা হবে, হত্যাও করা হয়েছিল। পরবর্তীতে আবার ক্ষমতায় যাওয়ার জন্য সে 2015-তে 13, 14, 15 মিলে যে কাজগুলো করলো ক্ষমতায় যাওয়ার জন্য, সেটি কোন নীতিতে বিএনপি করতে পারে? আরেকটি আমার প্রশ্ন ঢালি ভাইয়ের কাছে, যে এই যে আদর্শের কথা বলেন, আমি প্রিন্স ভাইকে বলবো যে ঢালাও ভাবে বলেন রাজনৈতিক দলগুলোর আদর্শ নাই বা তারা ঠিকমতো দেশ চলছে না। তো বিএনপি এই যে 2006-এর পর, 6-এর আগে আমি যেতে চাই না, পুরানো ইতিহাস ঘাটা হয়, তো 6-এর পর এ পর্যন্ত
কি নীতি, কি আদর্শ, কি জনগণের কল্যাণের কথা বলে তারা রাজনীতি করছে। শুধু এই যে আলোচনাটা আমরা বলছিলাম যে আলোচনাটা একটা জিনিসের মধ্যেই আমরা করতে হচ্ছে বারবার করে, তার কারণটা কি? বিএনপি একটি বিরোধী দল হিসেবে তাদের জনগণকে নিয়ে কি করেছে, তারা তাদের দর্শনটা কি, আদর্শটা কি, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের অর্থনৈতিক কর্মসূচি কি, যেটি জনগণের উন্নত সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, সেরকম কিছুই তো নাই। শুধুমাত্র তাদের ব্যক্তিগত যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো নিয়ে তারা মাঠে নামতে চায়, যে কারণে জনগণ এবং দলের নেতাকর্মীরাও তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তো এই আদর্শ, এইগুলো নিয়ে আপনারা কথা বলেন যে বিরোধী দলগুলো, প্রিন্স ভাইদের দলের কি করা উচিত, বিএনপি যেটি ভুল করেছে, তাদের এখন জনগণের সামনে তাদের কি আছে, সেই জিনিসগুলো বলেন জনগণকে। আর আওয়ামী লীগ কি করেছে সেটি বলতে যদি আমাকে বলতে দেন অনেক সময় লাগবে, আমার বলতে হবে না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের কাছ থেকে সুফল পাচ্ছে বলেই, সুফল পেয়েছে বলেই সমর্থন দিচ্ছে সরকারকে। সে কারণেই আবার এই সরকার ক্ষমতায় এসেছে, দল পরিচালনা করতে পারছে, সরকার পরিচালনা করতে পারছে। আতাউর রহমান ঢালি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে আসলে তো এই দর কষাকষি বা কোনো নেগোসিয়েশনে যাওয়া ছাড়া আসলে বিএনপির গতিটাই বাকি। বিএনপির ঘুরে দাঁড়ানোর আর কোনো সম্ভাবনা দেখেন? প্রশ্নে নেগোসিয়েশন হবে কি হবে না আমি সেটা বলতে চাই না। রাজনীতিতে অনেক সময় নেগোসিয়েশন তো হয়, সেই নেগোসিয়েশন হয়, সবাই সবার অবস্থান দেখবে। বুর্জুয়া রাজনীতিতে মানে আমাদের মতো এই ডেমোক্রেটিক পলিটিক্সে এগুলো হয়। তো এই মুহূর্তে হবে কি হবে না, কার লাভ কার ক্ষতি, এগুলো দেখতে হয়। তাহলে এগুলি নিয়ে তো মানে দেখার বিষয় কার লাভ। আসলে এই ধরনের প্রকাশ্য কোনো আলোচনা আসেও নেই। এগুলো যদি প্রকাশ্যে টেবিলে আলোচনা এই ধরনের আসে, প্রকাশ্যে কি এসব আলোচনা হয়? মানে এরশাদ সাহেবকে আপনারা যখন জেলে, মানে উনি জেলে ছিলেন, আপনারা সরকার গঠনের আগে লোক পাঠালেন এরশাদ সাহেবের সাথে আলাপ করতে, উনিও তো তখন জেলে গিয়েও তো আলোচনা হয়। না না, সেই ধরনের আমরা তো দেখতে পারবেন যে এই ধরনের আলোচনা না না, তা হচ্ছে। তো দেখতে পাই না। মানে অনেক বছর পরে সেই রাজনীতিবিদরা মুখ খোলা শুরু করেছেন যে এটা তো হইলে দেখা যাবে। তো এইটা একটা দৃশ্যমান কিছু না, এটা একটা ক্যালকুলেশন যে হইতে পারে রাজনীতিতে এরকম হয়, আলোচনা হয়, এইটা হয়, হইতে পারে। কিন্তু রাজনীতিতে যখন নেগোসিয়েশন হয় সবাই সবার স্বার্থ দেখে। এরশাদ সাহেব সেই সময় পদত্যাগ করলেন, এখন বলেন অন্য কথা, উনি কিন্তু ওনার স্বার্থ দেখেই পদত্যাগ করেছেন। না, সেই সময় তিনি 96-এ আওয়ামী লীগকে সমর্থন দিলেন, যে কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারল। সালের কথা বলতেছি। ওনার প্রথম না, ওনাকে তো ওই যে জেলে প্রস্তাব পাঠানো হলো হচ্ছে 96-এ বিএনপির পক্ষ থেকে, হ্যাঁ, সরকার গঠন করবার জন্য। এরকম প্রত্যাখ্যান করেছিলেন, উনি প্রত্যাখ্যান করেছিলেন। আবার এই গত না, নিশ্চয়ই নেগোসিয়েশনে তো যে যার স্বার্থই দেখবে। ধরেন গত ইলেকশনের আগের ইলেকশনে উনি একবার প্রত্যাহার করেছিলেন ইলেকশন। হ্যাঁ, এবারও অনেক কথা বলছেন নির্বাচন সম্পর্কে, আবার উনি নির্বাচনে গেছেন। কারণ এগুলো তো আসলে ওনার তো হাত পাও বাঁধা, উনি কোথায় যাবে? ওনার একটা মঞ্জুর হত্যা মামলা 46 বার ডেট হয়েছে, উনি জানেন। কিন্তু আপনারা এখন কি হাত পা বাঁধা বোধ করছেন কিনা? আমরা কোনো হাত পাও বাঁধা না। যদি আমরা হাত পাও বাঁধাই থাকতো তাহলে ওনাদেরকে ব্যারিস্টার নজমুল হুদাকে নিয়ে খেলতে হইতো না। খালেদা জিয়ার বেল হয় না, হ্যাঁ, নজমুল হুদার বেল হয়ে যায়। ওনারা এই সমস্ত লোক নিয়ে এই খেলতে পছন্দ করে। নমিনেশন পায় নাই, বেল পাচ্ছেন আর কি। রুহিন হাসান প্রিন্স, আপনি বলছিলেন যে রাজনৈতিক কৌশল, আমি জানতে মানে রাজনৈতিক মানে নীতিহীনতার কথা বলছিলেন, যে আমি জানতে চাইছিলাম রাজনীতিতে কৌশল বলেও একটা জিনিস আছে। বিএনপির জন্য অনেকেই অনেক বিশ্লেষক মনে করছেন এটা এখন একটা ভালো কৌশল হবে কিনা, অন্তত খালেদা জিয়া বেরিয়ে আসবেন, বিএনপি একটা নেতৃত্ব পাবে, এবং বাংলাদেশে যেই শূন্যতা সংকটের কথা আতাউর রহমান ঢালি বলছিলেন, সেই রাজনৈতিক শূন্যতা সংকট থেকে একটা শক্তিশালী বিরোধী দলের আবার উত্থান হবে। না, আমি এই ব্যাপারে পরিষ্কার করে বলি। প্রথমত হচ্ছে এই ব্যাপারে বিএনপি কি করবে না করবে তার ব্যাপার নিশ্চয়ই, কিন্তু পরিস্থিতি যেখানে গেছে, আমাকে যদি বলেন যে কথাটা আসলে ব্যাখ্যা না করে এক কথা বললে কিছু সমস্যা হয়, তবুও বলতে হয় আর কি, যে আমরা তো এটা দেখতে পাচ্ছি। আপনি যদি সরকারকে ব্যর্থ বলেন, তা বিরোধী দল হিসাবে যে ওই অর্থে যদি বলেন ভোটের বিবেচনায়, তারা তো ডাবল ব্যর্থ। সুতরাং এইখান থেকে মেলা কিছু চাওয়া পাওয়ার আছে বলে আমি মনে করি না। এটা মেলা যে ওইটার মানে মধ্যে বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ জনগণ তো আমরা এদের কাছেই চাই। হলেও আমি বললাম যে সেই যে প্রত্যাশা যে বললাম, সেইখানে তাদের ভূমিকাই তো আপনি দেখতে পাইলেন না।
আপনি আপনার কথা বলছি মানে জনগণ দেখতে পেল না, কারণ আপনি তো মাঠে মানুষকে নামায় বা ওই যে দলের কর্মী বাহিনী যা আছে তাদেরকে নামাইতেই কাজ করতে হবে, সেইটা যে দেখতে পেল না, সেইখানে আমি ঘুরে দাঁড়াই যে বাংলাদেশে একটা অল্টারনেটিভ শক্তি হবে, সেইটাই মোটেই হওয়ার সম্ভাবনা নেই। অন্য কারণটা হচ্ছে আপনি আসলে সমাজের সংকটগুলো কি কি সেটা ট্রিট করে আগানো উচিত। আমি অন্যদিকে যাই না, আমি এই পর্বে এই কথাটা কি বলি, ধরেন যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যদি নির্বাচন হ্যাঁ না ভোট হয়েছে কি হয়নি এটা নিয়ে আমরাও বলতে পারি, সবাই বলি, ওইটার মধ্যে থাকি, তাহলে কি জনগণের কোনো স্বার্থ আছে? নাই। আমি 3টা পয়েন্ট বলি। একটা হচ্ছে আমাদের সংবিধানে তো বলছে ক্ষমতার মালিককে জনগণ, নির্বাচিত হবে কিভাবে? প্রত্যক্ষ ভোটে। আপনি জাতীয় নির্বাচন বাদ দেন, উপজেলায় কি দেখলাম, জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেললো। তাহলে এখন আমাকে যদি বলেন আজকে প্রয়োজন হলো যে পুরো নির্বাচন ব্যবস্থা, এটা তো যে আজকে এই যে নানা ধরনের কর্ম বলেন অপকর্ম বলেন তো অনেকদিন ধরে চলছে, সেই আপনি 73-এ তো অনিয়ম ছিল না এমন তো আমরা বলতে পারবো না, ছিল। তারপরে জিয়াউর রহমান আলী আমরা অনিয়ম দেখেছি, অনিয়মের ওস্তাদগিরি এরশাদ সাহেবকে দেখেছি, এখন আর এক পর্বে আমরা দেখছি। তো এই যে নানা পর্বের গুলো, তার মানে আমাদের পুরো নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে। আপনি তাহলে যেতে হবে, আমরা যেটা মনে করি যে পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে এই নির্বাচনের প্রতি জনগণের আস্থা আনতে হবে, নির্বাচনের যে সংকটগুলো সেটা দূর করতে হবে, এবং মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে নিতে গেলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে এর সেন্ট্রাল পয়েন্ট হবে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার। তা আপনি সেই জায়গাটা না যে অন্য আলোচনা করার মধ্য দিয়ে এই নির্বাচনে মেলা উৎসাহ সৃষ্টি করতে পারবেন এবং জনগণ এসেই একটা কিছু করবে, সেটা আমি দেখি না। আর এই যে বিকল্প শক্তির কথা বললেন, আমরা রাষ্ট্র পরিচালনায় কি দেখছি, 75-এর 15ই আগস্টের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে ধারাটা আমরা সূচনা করেছিলাম, সেটা তো কি বললো যে সেটাকে একটা উল্টা ধারায় চলা শুরু হলো। এখনো সেই ধারাতে ফিরিয়ে আনতে গেলেই বিকল্প শক্তি সমাবেশ করতে হবে ওই ধারায়, যেটা আমরা দেখছি ওইখানে যেমন জিয়াউর রহমান সে সম্ভাবনা অবশ্য বিএনপির ঘুরে দাঁড়ানোর চেয়েও আমার কাছে অনেক সময় এখন একই ধারা করছে, আমার অনেক সময় আরো জনগণের বিকল্প শক্তির উত্থান ছাড়া অন্য কোনো পথ আছে বলে আমি সেই সম্ভাবনা আমার বিএনপি আবার উঠে দাঁড়াবে তার চেয়েও আরো ক্ষীণ মনে হয়। উকিল, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার মনে হয় কিনা যে আওয়ামী লীগ একরকম খেলছে এই বিএনপির বিভক্তি ইস্যুটা নিয়ে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন প্যারোল হলে বিবেচনা করা হবে, এখন আবার আওয়ামী লীগ নেতারা বলছেন প্যারোলের তো কোনো নাই, মানে গ্রাউন্ড নাই খালেদা জিয়ার। কিন্তু এই এক কথা ছেড়ে দিয়ে বিএনপিতে নানা রকম আশাবাদ, মন্তব্য, দর কষাকষির সম্ভাবনা নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা কোশ্চেন করেছে যে প্যারোল নিয়ে কি ভাবছেন। উনি বলেছেন এই বিষয়টা তো আমাদের না, এটা ওনাদের বিষয়, প্যারোলের বিষয়টা। আর আওয়ামী লীগ খেলছে বিএনপির এই বিষয়গুলো নিয়ে, আওয়ামী লীগের খেলবার কিন্তু সময় নেই, কারণ আওয়ামী লীগের সামনে কর্মসূচি আছে, জনগণের জন্য কি করবে সেই রোড ম্যাপ আছে, সেগুলো বাস্তবায়ন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেমন দিনরাত পরিশ্রম করছেন এবং তার উইংস গুলোকেও সেভাবে তিনি পরিচয় দিচ্ছেন। শনিবার এই যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তিনি আবার সংবাদ সম্মেলনে এটা খুব পরিষ্কার করলেন যে মানে এই তো না, বিএনপির সংসদ সদস্যদের যাওয়ার সাথে মুক্তির সম্পর্ক নাই, প্যারোল হওয়ার কোনো গ্রাউন্ড নাই। কেন? অবশ্যই অবশ্যই এটি বিএনপির মন গড়া বলছে, যে যার মতো করে বলবার চেষ্টা করছে। কেন থাকবে? বিএনপির অবশ্যই আইনগতভাবে তার যেটাই হয়, সে উনি জামিন পাবেন না প্যারোলে যাবেন কি করবেন সেটা আইনি প্রক্রিয়া, সেটা আমাদের দলীয় কোনো বিষয় না। এই আমলে আর বেরোতে পারছেন না, সেটা আইন ডিসাইড করবে, এটা তো আমাদের দলীয় বিষয় না। বেল পাওয়ার অধিকার, আচ্ছা আমি বেল পাওয়ার অধিকার হলে সেটা অধিকারী ডিসাইড করবে। আরেকটি যেমন বললেন আপনি, আরেকটি কথা বলেছেন বেগম খালেদা জিয়ার জামিন হয় না, চলে একরকম। আচ্ছা ঢালি ভাই, আপনি আরেকটা কথা বললেন না? অসংখ্য ধন্যবাদ রহির হোসেন প্রিন্স, ধন্যবাদ আতাউর রহমান ঢালি, ধন্যবাদ অধ্যাপক অপু উকিল, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।